আপনারা শুনছেন অনু অডিও ফিল্মস। আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও বন্দি প্রেতাত্মার কবলে। গল্পের লেখিকা শর্মিষ্ঠা চ্যাটার্জি। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টসে জানাতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প, শর্মিষ্ঠা চ্যাটার্জির লেখা তারানাথ তান্ত্রিক ও বন্দি প্রেতাত্মার কবলে। কাল রাত থেকেই মুষলধারে বৃষ্টি পড়ছে, সেই জন্য আজ সকালে রাস্তায় জল জমে থাকার ফলে অফিস যেতে পারিনি। তাই আজ সারা সকালটা বাড়িতে বসেই খবরের কাগজ আর কয়েকটা গল্পের বই পড়ে আর দুপুরে খিচুড়ির সঙ্গে বেগুনি দিয়ে খেয়ে দিনের অর্ধেক সময়টা কেটে গেল। বিকেলের দিকে বৃষ্টিটা ধরতেই আলনা থেকে একটা পাঞ্জাবি টেনে নিয়ে পড়ে আমার বন্ধু কিশোরীর বাড়ির দিকে রওনা দিই। আর মনে মনে ঠিক করি কিশোরীকে সঙ্গে নিয়ে একবার তারানাথ তান্ত্রিকের বাড়ি ঢু মেরে আসি। তাহলে এই বৃষ্টিমুখর সন্ধেটা বেশ তারানাথের কাছে নানা ধরনের গল্প শুনে কেটে যাবে। এরপর আমি কিশোরীর বাড়ি গিয়ে কিশোরীকে আমার প্রস্তাবের কথা জানাতেই কিশোরী আমার কথায় সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। তারপর আমরা দুজনে মিলে তারানাথের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তখন সন্ধে 6:30 বাজে। তারানাথের বাড়ি গিয়ে তারানাথের ঘরে ঢুকতেই দেখি তারানাথ তার ঘরে আরামকেদারায় আরাম করে বসে আছে আর গরম গরম চা পান করছে। কিন্তু তার হাতে দেখলাম একটা মাঝারি মাপের সুন্দর কাঠের নকশা করা একটা বাঁশি ধরা আছে। আর সেই কাঠের নকশা করা বাঁশিটা মন দিয়ে দেখছে আমাদের শ্রী জ্যোতিষবিদ তারানাথ চক্রবর্তী। আমাদের ঘরে ঢুকতে দেখেই তারানাথ আমাদের দিকে তাকায় আর চায়ের কাপটা আর হাতে ধরা ওই কাঠের নকশা করা বাঁশিটা তার আরামকেদারার পাশের টেবিলের উপর রেখে দিয়ে হাসি মুখে বলে, ও তোমরা এসেছো। আজ সারা দিন ধরে আমি তোমাদের কথাই ভাবছিলাম, বুঝলে। এই যে তোমরা হয়তো এই বৃষ্টি মুখর দিনে একবারটি আমার কাছে আসবেই আসবে। দেখলাম আমার মনের কথা একেবারে মিলে গেল। এসো এসো এসো, আমার সামনে এই তক্তপোষের ওপর বসো দেখিনি। এরপর আমরা দুজন তারানাথের কথা অনুযায়ী তক্তপোষের উপরে বসি। কিশোরী তক্তপোষের উপর বসতে বসতে তারানাথের উদ্দেশ্যে বলে, আজ এই বৃষ্টিমুখর দিনে আমরা দুজন আপনার কাছে না এসে পারি? কিশোরীর কথা শুনে তারানাথ গম্ভীর মুখে বলে, তোমাদের আমার কাছে আসা মানেই তো আমার কাছ থেকে নানা ধরনের আমার জীবনের ঘটে যাওয়া ভৌতিক অলৌকিক গল্প শুনতে চাওয়া। আর সেই গল্পগুলো তোমরা বিশ্বাস করো বা না করো, আমাকে বাধ্য হয়ে সেই গল্পগুলো তোমাদের বলতে হয়। তা আজ তোমরা গল্প শোনার লোভেই তো আমার কাছে এসেছো, তাই তো? তারানাথের কথা শুনে কিশোরী খানিক লজ্জা পায়। হ্যাঁ। কিশোরীর কথা শুনে তারানাথ উত্তর দেয়, আচ্ছা বেশ বেশ, আজ এই বৃষ্টি মুখর দিনে এই সন্ধেবেলা যখন তোমরা এসেই পড়েছো আমার বাড়িতে, আজ তোমাদের একটা অন্য ধরনের গল্প বলবো। তারানাথের কথা শুনে আমি বললাম, অন্য ধরনের গল্প মানে সেটা কেমন অন্য ধরনের গল্প ঠাকুরমশাই? রোসো রোসো, এই বৃষ্টি মুখর দিনে আগে তোমরা কিছু মুখে দিয়ে নাও, তারপর গল্প হবে জমিয়ে। এই বলে তারানাথ চারিকে ডাক দেয়। চারি, এই চারি, একবার এই ঘরে আয় দেখিনি। মা। তারানাথের ডাক শুনে চারি ঘরে এসে জিজ্ঞাসা করে, বাবা তুমি আমাকে ডাকছিলে? তারানাথ বলে, হ্যাঁ মা, তুই চট করে গিয়ে কাকা বাবুদের জন্য গরম গরম বেগুনি ভেজে নিয়ে আয় তো, আর তার সঙ্গে মুড়ি আর চাও আনবি কিন্তু। তারানাথের কথা শুনে চারি উত্তর দেয়, ঠিক আছে বাবা। এই বলে চারি ঘর থেকে বেরিয়ে যায়।
চারি ঘর থেকে বেরিয়ে যেতেই তারানাথ তার পাশের টেবিলের উপর থেকে সেই কাঠের নকশা করা বাঁশিটা হাতে তুলে নিয়ে সেই কাঠের নকশা করা বাঁশিটার দিকে তাকায়। এই যে তোমরা আমার হাতে এই কাঠের নকশা করা যে বাঁশিটা দেখছো, এই বাঁশিটাকে ঘিরেই আজ একটা গল্প বলবো তোমাদের। তারানাথের হাতে কাঠের নকশা করা বাঁশিটা দেখে কিশোরী প্রশ্ন করে, আচ্ছা জ্যোতিষ মশাই, এই বাঁশি আপনি কোথা থেকে পেলেন? কিশোরীর প্রশ্নে তারানাথ জবাব দেয়, একটু অপেক্ষা করো, সব বলছি তোমাদের। এই কাঠের নকশা করা বাঁশিটার ইতিহাস। আবার তারানাথ বাঁশিটার দিকে তাকিয়ে বলতে শুরু করে, এই অভিশপ্ত বাঁশিটার জন্য একটা নিরীহ ছেলের সংসার কিভাবে ভেঙে যাচ্ছিল, আর সেই ছেলেটার পরিবারে কিভাবে একের পর এক মর্মান্তিক ঘটনা ঘটেছিল, এবং সেই ছেলেটাকে আর ওর পরিবারকে এই অভিশপ্ত বাঁশিটার হাত থেকে আমি কি করে উদ্ধার করলাম, সেই গল্পই আজ তোমাদের শোনাবো। এরপর তারানাথ আয়েশ করে বসে বলতে শুরু করলো, শোন, আমার বয়স তখন মাত্র 30। আমি তখন সবে সবে লোকের বাড়ি বাড়ি গিয়ে পুজো আচ্চা সস্তয়ন আর লোকের হাত দেখে তাদের জীবনের ভূত ভবিষ্যৎ আর বর্তমান গণনা করতে শুরু করেছি, আর জমিয়ে বাড়িতে বসে টাকা রোজগার করছি। তখনকার ঘটনা এটা। সময়টা ছিল পৌষ মাস। বাইরে তখন কনকনে শীতের হাওয়া বইছে। আমি তখন পলাশপুর নামে একটা গ্রামে গিয়েছিলাম একটা বাড়িতে শান্তি সস্তায়নের কাজে। সেই বাড়িতে শান্তি সস্তায়ন করে বিকেল 5টা নাগাদ পলাশপুর গ্রামের স্টেশন থেকে ট্রেন ধরে কলকাতায় ফিরছিলাম। ট্রেনে যেতে যেতে দেখলাম আমার ঠিক উল্টো দিকে এক বছর 60-এর বৃদ্ধ ভদ্রলোক, আর তার পাশে ওই বছর 24-25-এর একটা কম বয়সী বিবাহিতা মেয়ে বসে আছে। ওই বছর 24-25-এর মেয়েটার পাশে বসে থাকা বৃদ্ধ ভদ্রলোকটিকে মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে, বাবা, আমাকে কেন আবার ওই বাড়িতে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন? আপনার ছেলে তো আমাকে সহ্য করতে পারছে না। তাহলে আমি ওখানে গিয়ে কার সঙ্গে ঘর সংসার করব? মেয়েটার কথা শুনে বৃদ্ধ ভদ্রলোক বললেন, বৌমা তুমি চিন্তা করো না, তুমি তো দেখছই আমি প্রসাদকে বাঁচানোর জন্য কত রকম চেষ্টা চরিত্র করে যাচ্ছি। বৃদ্ধ ভদ্রলোক আর কম বয়সী বিবাহিতা মেয়েটার কিছু কিছু কথোপকথন শুনে আমি ওদের উদ্দেশ্যে বলে উঠি, আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব, যদি কিছু মনে না করেন আপনারা? বৃদ্ধ ভদ্রলোক আমার দিকে তাকিয়ে বেশ গম্ভীর গলায় বললেন, না, কিছু মনে করব না। কি কথা বলুন? আমি তখন বললাম সেই বৃদ্ধ ভদ্রলোকের উদ্দেশ্যে, সম্প্রতি আপনার বাড়িতে কিছু সমস্যা দেখা দিয়েছে, আর তার সঙ্গে আপনারা ছেলেকে নিয়ে কিছু সমস্যায় পড়েছেন, তাই না? ভদ্রলোক আমার কথা শুনে চমকে উঠলেন আর বললেন, আপনি কি করে জানলেন আমার বাড়িতে আমার ছেলেকে নিয়ে আমরা বিপদে পড়েছি? আমি তখন বললাম, আপনাদের কিছু কিছু কথোপকথন আমার কানে এলো, তাই বললাম। তা আপনারা সম্প্রতি কি সমস্যায় পড়েছেন আমি জানতে পারি কি? ভদ্রলোক আমার কথা শুনে বেশ রূঢ় কণ্ঠেই বললেন, আচ্ছা, আপনি আমার সমস্যা জেনে কি করবেন? আপনি কে
আপনি কি আমাকে এই সমস্যা থেকে রক্ষা করতে পারবেন? আমি তখন ভদ্রলোকের কথা শুনে হেসে আমার পরিচয়টা দিলাম আর বললাম, আপনি আপনার সমস্যার কথা আমাকে বলেই দেখুন না, যদি কিছু সাহায্য করতে পারি আমি আপনাকে। বাবা, আসতে পারি? চারির ডাকে আমাদের সম্বিত ফিরল, আর তাকিয়ে দেখি চারি তারানাথের ঘরের দরজার সামনে চপ মুড়ি আর চায়ের পাত্র হাতে দাঁড়িয়ে রয়েছে। চারিকে দেখে তারানাথ হাসি মুখে বলল, আয় মা, আয় আয় আয়, খাবারগুলো আমার সামনে টেবিলের উপর রাখ দিকিনি। ইতিমধ্যে আমরা দেখলাম চারি আমাদের জন্য গরম গরম বেগুনি আর তার সঙ্গে তেল লঙ্কা দিয়ে ভালো করে মুড়ি মেখে এনেছে। আর তার সঙ্গে চা নিয়ে আমাদের সামনে আসতেই তারানাথের গল্প বলায় কিছুক্ষণের জন্য বিরতি পড়ল। চারি আমাদের সামনে খাবারগুলো রেখে চলে যেতেই তারানাথ আমাদেরকে বলল, বেশি দেরি করো না, তাড়াতাড়ি এগুলো খেয়ে নাও, ঠান্ডা হয়ে গেলেছে আর এইগুলো মুখে ভালো লাগবে না গো। তারানাথ প্লেট থেকে একটা গরম বেগুনি তুলে নিয়ে সেটাতে কামড় বসিয়ে আবার বলতে শুরু করলো, তো আমার উল্টো দিকে বসা বৃদ্ধ ভদ্রলোক আমার দিকে তাকিয়ে বললেন, নমস্কার, আমার নাম জগদীশ বাগচি, আর আমার পাশে যে মেয়েটাকে দেখছেন ও হলো আমার ছোট ছেলের বউ রঞ্জা। আমার ছোট ছেলেটাকে নিয়ে এই 4 মাস হলো আমি একটা বড় সমস্যায় পড়েছি, জানেন ঠাকুরমশাই। কি সমস্যায় পড়েছেন জগদীশবাবু? জগদীশবাবু তখন বলতে শুরু করলেন, আমার বাড়ি হলো পুরুলিয়ার গৌরীপুর গ্রামে। আমি এককালে গৌরীপুর গ্রামের একটা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতাম। এই 1 বছর হলো আমি আমার গ্রামে প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর নিয়েছি। আমার পরিবারে আমি, আমার স্ত্রী অলকা, আমার বড় ছেলে বিকাশ আর তার বউ মীনাক্ষী, আর আমার ছোট ছেলে প্রসাদ আর তার বউ রঞ্জা। এই 6 জন আমার ভরা সংসার ছিল এককালে, কিন্তু এখন আর নেই। আমি জগদীশবাবুর এই কথা শুনে জিজ্ঞাসা করি, এখন আর নেই কেন? কি হয়েছিল? জগদীশবাবু আমার প্রশ্নের জবাব দিলেন, সব বলছি ঠাকুরমশাই। জগদীশবাবু আবার বলতে শুরু করলেন, আমার ছোট ছেলে প্রসাদ আর রঞ্জার বিয়ে হয়েছে মাত্র 2 বছর হলো, কিন্তু এখনো পর্যন্ত কোনো বাচ্চা কাচ্চা হয়নি আমার ছোট বৌমার। আমার ছোট ছেলে প্রসাদ, ওর ভালো নাম হলো প্রসাদ রঞ্জন রায়। ও ছোটবেলা থেকেই খুব ডান পিটে আর খুব ঘুরতে বেড়াতে ভালোবাসে, মানে নানা জায়গায় ঘুরে বেড়ায় আর কি, আর সঙ্গে গান বাজনাও করতে ভালোবাসে। কয়েক মাস আগে, এই ধরুন পুজোর আগে ও আমাদের পাড়ায় ওর কয়েকটা বন্ধুর সঙ্গে বাঁকুড়ায় ঘুরতে যায়। সেখান থেকে ও ঘুরে এসেই আমার ছেলে প্রসাদ কেমন যেন পাল্টে যায়, এবং আমাদের সঙ্গে আর আমার ছোট বৌমা রঞ্জার সঙ্গে ও খুব খারাপ ব্যবহার করতে থাকে আর নানা রকম অদ্ভুত আচরণ করতে থাকে। আর আমাদের বাড়িতে নানা রকম অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে প্রতিনিয়ত। জগদীশবাবুর মুখে এই কথা শুনে আমি অবাক ভাবেই বললাম, আপনার ছেলে প্রসাদ ঘুরে আসার পর থেকে কবে থেকে ঠিক এই ধরনের আচরণ করত? আর আপনার বাড়িতে কি কোনো অদ্ভুত ঘটনা ঘটত? একটু আমাকে গুছিয়ে বলবেন জগদীশবাবু। জগদীশবাবু বললেন, সব বলছি। এরপর জগদীশবাবু আস্তে আস্তে বলতে শুরু করলেন, প্রসাদ যখন ওর বন্ধুদের সঙ্গে বাঁকুড়ায় ঘুরতে গিয়েছিল, সময়টা ছিল অগাস্ট মাস, ঠিক পুজোর আগে। মাত্র ও 1 সপ্তাহের জন্য ঘুরতে গিয়েছিল ওর বন্ধুদের সঙ্গে। ঘুরে আসার 1 কি 1.5 সপ্তাহ পর থেকে আমার ছেলের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন আসে। আর সেটা হলো, একদিন আমরা বাড়ির সবাই মিলে রাতে খেতে বসেছি। আমার ছোট বৌমার রঞ্জা বাড়ির সবার পাতে পাতে মাছ দিচ্ছিল।
ও যখন প্রসাদের পাতে মাছটা দিতে যাবে, হঠাৎ হঠাৎ প্রসাদ চিৎকার করে রঞ্জার দিকে তাকিয়ে বলে উঠল, এই, তুমি আমাদের পাতে মাছ দিচ্ছ কেন? তুমি এবার থেকে আমাদের খেতে দেবে না। তুমি বাজে, তোমার মনে বিষ আছে। এই, তুমি আমাকে মেরে ফেলবে। এই বলে প্রসাদ ভাতের থালা মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে না খেয়ে উঠে ঘর থেকে চলে গেল। এরপর প্রায় দিনই রাতে প্রসাদ রঞ্জার সাথে কোনো না কোনো কারণে ঝগড়া করতই, আর আমার এই লক্ষ্মীমন্ত পুত্রবধূটার গায়ে হাত দিত মাঝে মধ্যে, আর বলতো যে তুমি আমার ঘরে আমার সঙ্গে শোবে না। এই বলে রঞ্জাকে ঘর থেকে বের করে দিত, আর ঘরের দরজা বন্ধ করে একা একা নিজের ঘরে ঘুমোতো রোজ। রঞ্জা প্রসাদের সামনে গেলে যেন প্রসাদ রঞ্জাকে সহ্যই করতে পারত না, উল্টে তাকে দু চারটে গালাগালি দিয়ে তাড়িয়ে দিত। প্রসাদের এই অপমান দীর্ঘদিন সহ্য করতে না পেরে ও বাপের বাড়ি চলে যায়। রঞ্জা বাপের বাড়িতে চলে যাওয়ার এক সপ্তাহের মধ্যেই বাড়িতে দুটো বাজে মর্মান্তিক ঘটনা ঘটে গেল আমার বড় বৌমা মীনাক্ষীর সঙ্গে। ঘটনাটা হলো, আমার বড় বৌমা মীনাক্ষী তখন 5 মাসের গর্ভবতী। আমার স্ত্রী অলকার রোজ দুপুরে খেয়ে উঠে পান সেজে খায়, আর সেই জন্যে মীনাক্ষী তার আগে পানগুলো আমাদের বাড়ির সামনে একটা পুকুর আছে, সেখানে রোজ পরিষ্কার করতে যায়। ও তাই রোজকার মতো দুপুরবেলা 1টা নাগাদ সেই দিনও মীনাক্ষীর পানগুলো নিয়ে পুকুরের জলে পরিষ্কার করতে গিয়েছিল। 1 ঘন্টা কেটে যাওয়ার পর যখন মীনাক্ষীকে অলকা বাড়ির মধ্যে দেখতে পেল না, তখন অলকা আমাদের বাড়ির কাজের মেয়ে কৃষ্ণাকে মীনাক্ষী কোথায় আছে খোঁজ করতে পাঠায়। কিন্তু কিছুক্ষণ পর কৃষ্ণা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বাড়ির ভিতরে আসে, আর বাড়ির সবাইকে বলে, বড় বৌমা, বড় বৌমা পুকুর পাড়ে পা পিছলে অজ্ঞান হয়ে পড়ে আছে। কৃষ্ণার মুখে আমরা এই কথাগুলো শুনে সঙ্গে সঙ্গে পুকুর পাড়ে ছুটে যাই। তারপর আমরা বড় বৌমাকে নিয়ে হাসপাতালে যাই, কিন্তু ডাক্তার জানায় যে বড় বৌমা আর আমাদের মধ্যে নেই। এই ঘটনার ঠিক 1 সপ্তাহ পর আমরা বড় বৌমার শোক কাটিয়ে উঠতে না উঠতেই আমার বড় ছেলে বিকাশ অফিস থেকে ফেরার সময় আমাদের গৌরীপুর স্টেশনের রেল লাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মারা যায়। এরপর জগদীশবাবুর মুখ থেকে তার ছোট ছেলের আর তার পরিবারের সর্বনাশের কাহিনী শুনতে শুনতে কখন যে গৌরীপুর স্টেশন এসে গেছে আমি আর জগদীশবাবু খেয়ালই করিনি। রঞ্জার ডাকে আমাদের দুজনের হুঁশ ফিরল। আমরা তাকিয়ে দেখলাম গৌরীপুর স্টেশনে ট্রেন ঢুকছে। এরপর আমরা 3 জন গৌরীপুর স্টেশনে নেমে একটা গরুর গাড়ি ভাড়া করে নিয়ে জগদীশবাবুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। গৌরীপুর স্টেশন থেকে জগদীশবাবুর বাড়ির পথ মাত্র আধ ঘন্টা। জগদীশবাবুর বাড়ি যখন পৌঁছলাম তখন সন্ধে 7:30 বাজে। শীতকালে গ্রামে রাত মানেই চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আর চারিদিক খুব তাড়াতাড়ি নিঝুম হয়ে পড়ে। গরুর গাড়ি থেকে নেমে জগদীশবাবুর বাড়ির সামনে দাঁড়াতেই দেখি জগদীশবাবুর বাড়িটা উঁচু পাঁচিল দিয়ে ঘেরা একতলা পাকা দালান বাড়ি। বাড়ির সামনে লম্বা পাকা বারান্দা, আর বারান্দার উপর 5-6খানা বড় বড় ঘর, আর বাড়ির সামনে বড় মাটির উঠোন, আর উঠোনের এক পাশে কুয়ো আর এক পাশে কলঘর। আর দেখলাম বাড়িটা চারিদিকে লম্বা লম্বা নানা ধরনের গাছে ঘেরা। অন্ধকারের জন্য বুঝতে পারলাম না বাড়ির চারিদিকে কি কি গাছ রয়েছে। জগদীশবাবুর বাড়ির উঠোনে পা দিতে আমার শরীরটা কেমন যেন ভারী হয়ে উঠল, আর মনে হতে লাগলো খুব শীঘ্রই এই বাড়িতে
কিছু একটা বড় সড় ঘটনা ঘটতে চলেছে। এরপর জগদীশবাবু, তার স্ত্রী অলোকা আর রঞ্জা তিনজনে মিলে সাদর আমন্ত্রণে আমাকে বাড়ির ভিতর নিয়ে গেল। বাড়ির ভিতর ঢুকতেই দেখি জগদীশবাবুর ছোট ছেলে প্রসাদ রঞ্জাকে দেখে তেড়ে এল, আর রঞ্জার দিকে তাকিয়ে গোল গোল চোখ করে বলল, এই শয়তানি, তুই আবার এসেছিস বাড়িতে? আর আমার জীবনে তুই এসে এই কদিনে বেশ শান্তিতে ছিলাম, তুই আবার আমাকে জ্বালাতে চলে এসেছিস। যা, বেরিয়ে যা বলছি। এই বলে আমাদের চোখের সামনে প্রসাদ একটা ঘটনা ঘটিয়ে বসল। সেটা হলো, রঞ্জার হাত ধরে টানতে টানতে বাড়ির বারান্দায় নিয়ে এলো, তারপর লাথি মেরে বাড়ির উঠোনের মাঝখানে ফেলে দিল। বেচারি রঞ্জা উঠোনে পড়ে গিয়ে মাথা তার ফেটে গেছে। সে কি রক্তারক্তি কাণ্ড বাড়িতে ঢুকতেই। এরপর জগদীশ বাবুর স্ত্রী অলোকা দেবী রঞ্জাকে ঘরে নিয়ে গিয়ে সেবা শুশ্রূষা করলেন। জগদীশ বাবু প্রসাদের এই কাণ্ড দেখে প্রায় কাঁদতে কাঁদতেই আমাকে বললেন, ঠাকুরমশাই দেখেছেন, প্রসাদ রঞ্জাকে একদম সহ্য করতেই পারছে না। আমি প্রসাদকে নিয়ে যে কি করব এই চিন্তায় আমি পাগল হয়ে যাচ্ছি। আমি তখন জগদীশ বাবুর হাতে হাত রেখে বললাম, জগদীশবাবু, আপনি চিন্তা করবেন না, আমি আপনার ছেলের বিষয়টা দেখছি কি করা যায়। রাত 10টা নাগাদ জগদীশ বাবুর স্ত্রী অলোকা দেবীর হাতে সরু চালের ভাত, ডাল আর পাঁঠার মাংসের পাতলা ঝোল ভরপেট খেয়ে যখন উঠোনের কুয়োতলায় হাত ধুচ্ছি, তখন প্রসাদের স্ত্রী রঞ্জা আমার সামনে এসে দাঁড়ায়। আমাকে বলে, ঠাকুরমশাই, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আমি তখন বললাম, কি কথা বলো না মা। এখানে নয়, আপনি একটু ঘরে বসবেন। কিছুক্ষণ পর রঞ্জা আমার জন্য পান সেজে নিয়ে আমার ঘরে আসতেই আমি বললাম, কি কথা এইবার বলো মা। ট্রেনে আপনাকে একটা কথা, প্রসাদের বিষয়ে বাবা আপনাকে বলতে ভুলে গিয়েছিল, সেই কথাটাই আমি আপনাকে বলতে এলাম। প্রসাদের বিষয়ে কি কথা জগদীশবাবু আমাকে বলতে ভুলে গেছেন বৌমা? জানেন ঠাকুরমশাই, ও তো আমাকে ওর ঘরে শুতে দেয় না, কিন্তু আমার অনুপস্থিতিতে ও রাতে রোজ ঘরে কার সঙ্গে একা একা কথা বলে এবং একা একাই পাগলের মতো হাসে। আর ওর কথা শুনে আমার মনে হয় ও অন্য কোনো মহিলার সঙ্গে সারা রাত কথা বলে। আমি বুঝতে পারি না। আমি তখন রঞ্জার কথা শুনে রঞ্জাকে জিজ্ঞাসা করলাম, তোমার স্বামী কার সঙ্গে সারা রাত ধরে কথা বলছে তুমি তাকে কোনোদিন দেখোনি? না ঠাকুরমশাই, কারণ ওর ঘরের জানলা দরজা সেই সময় বন্ধ থাকে, শুধু বাইরে থেকে ওর গলার আওয়াজ শুনতে পাই। এই বিষয়ে বাবা মা ওকে জিজ্ঞাসা করাতে ও খুব বিরক্ত হয়েছিল, কিন্তু বাবা এই বিষয় নিয়ে ওকে বারবার জিজ্ঞাসা করায় ও বাবা ও মাকে বলেছে রোজ রাতে ওর কাছে এমন একজন আসে যার ওকে খুব ভালো লাগে আর সারাক্ষণ তার সঙ্গে থাকতে ইচ্ছে করে। রঞ্জার মুখে এই কথা শুনে আমি ওকে জিজ্ঞাসা করলাম, প্রসাদ কি বলেছে ওর কাছে যে রোজ রাতে আসে সে কোনো মহিলা নাকি পুরুষ? না ঠাকুরমশাই, ও এই বিষয় নিয়ে কিছু বলেনি। এরপর রাত হয়ে যাচ্ছে দেখে রঞ্জা আমাকে শুভরাত্রি বলে ঘর থেকে বেরিয়ে গেল। হঠাৎ মাঝরাতে একটা সুরেলা মিষ্টি বাঁশির আওয়াজে আমার ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভাঙতেই শুনলাম বাঁশির আওয়াজটা আমার পাশের ঘর থেকে আসছে। আমি তখন বিছানায় উঠে বসে ভাবছি
আমার পাশের ঘরেই তো জগদীশ বাবুর ছোট ছেলে প্রসাদের ঘর, কিন্তু ও এত রাতে বাঁশি বাজাচ্ছে কেন? এই কথা মনে আসতেই আমি সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে উঠে দরজা খুলে বাইরে বেরিয়ে আসি। তারপর ধীর পায়ে প্রসাদের ঘরের সামনে দাঁড়াতে বাঁশির আওয়াজটা ধীরে ধীরে থেমে যেতে বন্ধ ঘরের ভেতর থেকে প্রসাদের গলা ভেসে আসে। প্রসাদ কাকে যেন বলছে, তুমি এসেছো? সেই তখন থেকে আমি না ঘুমিয়ে তোমার জন্য অপেক্ষা করে বসে আছি। আসো, আমার কাছে এসে বসো। প্রসাদের এই কথাগুলো আমার কানে আসতে ঘরের ভেতর উঁকি ঝুঁকি মেরে দেখবার চেষ্টা করলাম, কিন্তু ঘরের জানালা দরজা বন্ধ থাকার জন্য আমি কিন্তু কিছুই দেখতে পেলাম না। কিছুই দেখতে না পেয়ে আমি খানিকটা বাধ্য হয়ে বাড়ির পিছন দিকে যাই দেখতে, যদি বাড়ির পিছন দিকে প্রসাদের ঘরে কোনো জানলা থাকে, আর সেই জানলা দিয়ে যদি কিছু দেখা যায় প্রসাদ তার ঘরে এই এত রাতে কার সঙ্গে কথা বলছে একা একা। এরপর আমি জগদীশবাবুর বাড়ির পিছন দিকে একটা হ্যারিকেন হাতে নিয়ে যাই। বাড়ির পিছন দিকে যেতেই দেখি হ্যারিকেনের আলোয় বাড়ির পিছন দিকটা ঝোপ জঙ্গলে ভর্তি, আর অন্ধকার ঘুট ঘুট করছে। এরপর এই দিক ওই দিক তাকাতেই দেখি বাড়ির পিছনের কয়েকটা ঘরের মধ্যে একটা ঘরের জানালা অল্প করে খোলা। তারপর আমি সেই খোলা জানালার দিকে এগিয়ে যেতেই দেখলাম সেই খোলা জানালার ভিতর থেকে প্রসাদের গলার আওয়াজ আসছে। ঘরের ভিতর থেকে প্রসাদের গলার আওয়াজ পেতেই কোনো রকমে উঁকি ঝুঁকি মারতেই জানলার ফাঁক দিয়ে অল্প একটু দেখে কি একটা কালো মতো অবয়ব প্রসাদের বিছানার সামনে দাঁড়িয়ে আছে। ওই কালো মতো অবয়বটাকে দেখে বোঝা গেল না সে কি ছেলে না মেয়ের অবয়ব। প্রসাদের ঘরের ভিতর এই দৃশ্য দেখা মাত্র আমার বুঝতে বাকি রইল না প্রসাদ এক অশরীরী প্রেতাত্মার পাল্লায় পড়েছে, এবং সেটা কিভাবে পড়ল আমাকে সেটা জানতেই হবে কাল যে কোনো উপায়ে। পরদিন সকালবেলা আমি আর জগদীশবাবু বাড়ির বারান্দায় বসে বসে গল্প করছি, আর রঞ্জা আমাদের দুজনকে চার জল খাবার দিচ্ছিল। আমি চা খেতে খেতে রঞ্জাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বৌমা, প্রসাদ ঘরে আছে না কাজে বেরিয়েছে? না ঠাকুর মশাই, ও ঘরেই আছে। ও সব সময় এখন ঘরেই থাকে, কোথাও বেরোয় না। কাজে যাওয়াও ছেড়ে দিয়েছে। রঞ্জার কথা শুনে আমি বললাম, হ্যাঁ, কেন? জগদীশবাবু তখন আমার পাশ থেকে বলে উঠলেন, ঠাকুরমশাই, প্রসাদ বাঁকুড়া থেকে ঘুরে আসার পরপরই এই ধরনের আচরণ করছে। কোথাও বেরোচ্ছে না, কাজে পর্যন্ত যাচ্ছে না, শুধু ঘরে নিজেকে আটকে রেখেছে। বাঁকুড়া থেকে ঘুরে আসার পর ওর যে কি হয়েছে কে জানে। আমি জগদীশবাবুর কথা শুনে বললাম, ঠিক আছে, ও যখন ঘরেই আছে যাই, ওর সঙ্গেই একটু দেখা করে আসি। প্রসাদের ঘরে ঢুকতেই দেখলাম প্রসাদ ঘরে চুপচাপ বসে আছে বিছানায়, আর ঘরের চারিদিকে জানলা দরজা সব বন্ধ। ঘরে জানলা দরজা বন্ধ থাকার জন্য একটা মোটকা গন্ধ বেরোচ্ছে। আমাকে প্রসাদ ঘরে ঢুকতে দেখে বেশ বিরক্তি ভরা মুখে আমার দিকে তাকালো, আর গম্ভীর গলায় জিজ্ঞাসা করলো, আপনি কে? আমি তখন প্রসাদের কাছে গিয়ে ওর পাশে বসে হেসে বললাম, আসলে আমি তোমার বাবার বন্ধু। এই কদিনের জন্য ঘুরতে এসেছি, আবার চলে যাব। এরপর
আমি প্রসাদকে জিজ্ঞাসা করলাম, তা তুমি বাবা কি কাজ করো? প্রসাদ তখন রেগে গিয়ে বলল, কিছু না, আমার কাজকর্ম করতে ভালো লাগে না, শুধু ঘরে থাকতে ভালো লাগে। এরপর প্রসাদের সঙ্গে এ কথা সে কথার পর আবার হঠাৎ চোখ পড়ল ওর বিছানায় বালিশের পাশে রাখা একটা কাঠের নকশা করা বাঁশির দিকে। বাঁশিটার দিকে চোখ পড়তে আমি ওটা হাতে তুলে নিলাম আর জিজ্ঞাসা করলাম, আচ্ছা প্রসাদ বাবা, এই বাঁশিটা তুমি কোথা থেকে পেলে? বাঁশিটা আমার হাতে দেখেই প্রসাদ বাঁশিটা ছোঁ মেরে আমার হাত থেকে কেড়ে নেয় আর রেগে গিয়ে বলে ওঠে, আপনি আমার এই বাঁশিটায় হাত দিচ্ছেন কেন বলুন তো? এটা আমার প্রাণ। এই বাঁশিটার যদি কিছু হয়ে যায় তাহলে আমি আর বাঁচব না। এরপর আমাকে নানা ধরনের উল্টো পাল্টা কথা বলে প্রসাদ ওর ঘর থেকে আমাকে তাড়িয়ে দিল। আমি ওর ঘর থেকে বেরিয়ে আসতে আসতে আমার মনে ওই কাঠের নকশা করা বাঁশিটা নিয়ে খটকা লাগে আর ভাবি ওই কাঠের নকশা করা বাঁশিটার মধ্যে এমন কিছু একটা জিনিস আছে যা এই পরিবারের আর ওই নিরীহ ছেলেটার সর্বনাশ করছে। এরপর আমি জগদীশবাবুকে গিয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা জগদীশবাবু, আপনার ছেলের ঘরে একটা কাঠের নকশা করা বাঁশি দেখলাম, ওই বাঁশিটাও কোথা থেকে পেয়েছে? জগদীশবাবু আমার প্রশ্ন শুনে জবাব দেয়, ওই বাঁশিটা ও বাঁকুড়া থেকে নিয়ে এসেছে। জগদীশবাবুর মুখে আমি এই কথা শুনে বলি, ওর সঙ্গে বাঁকুড়ায় যে যে বন্ধু বেড়াতে গিয়েছিল সেই বন্ধুদের সঙ্গে আমাকে একবার কথা বলিয়ে দেবেন? হ্যাঁ নিশ্চয়ই, আমার পাশের বাড়িতেই প্রসাদের ছোটবেলার বন্ধু কিঞ্জল থাকে, আরও তো প্রসাদের সঙ্গে বাঁকুড়ায় বেড়াতে গিয়েছিল। আপনি কিঞ্জলকে আমার সঙ্গে আজই দেখা করানোর ব্যবস্থা করে দিন। কিঞ্জলের থেকেই জানা যাবে বাঁকুড়ায় ঘুরতে গিয়ে প্রসাদের সাথে কি এমন ঘটনা ঘটেছিল। ও বাড়ি ফেরার পর এই রকম অদ্ভুত অদ্ভুত আচরণ কেন করছে বাড়ির লোকেদের সাথে। কিন্তু ঠাকুরমশাই, কিঞ্জল তো এখন কাজে গেছে, ওর সঙ্গে তো সেই সন্ধ্যার আগে দেখা হবে না। ঠিক আছে, সন্ধ্যা পর্যন্ত আমি কিঞ্জলের জন্য অপেক্ষা করে থাকব। আচ্ছা কিঞ্জল, তোমার বন্ধু প্রসাদের ঘরে একটা কাঠের নকশা করা বাঁশি আমি দেখলাম। তুমি বলতে পারবে ওই কাঠের নকশা করা বাঁশিটা ও বাঁকুড়ায় ঘুরতে গিয়ে কোথা থেকে পেল? আমার মুখে এই প্রশ্ন শুনে কিঞ্জল চায়ে চুমুক দিতে দিতে বলে উঠল, আমি জানতাম এই প্রশ্নটা আমাকে একদিন না একদিন শুনতেই হবে। ওকে বারবার আমি বারণ করেছিলাম তখন, এইসব পরিত্যক্ত পুরনো জিনিসপত্রে হাত দিস না, বাড়ি নিয়ে যাস না। কি নাকি আছে ওর মধ্যে, অভিশাপ বা অন্য কিছু লুকিয়ে। তোর আর তোর পরিবারের ক্ষতি হয়ে যাবে, কিন্তু কে আর শোনে কার কথা তখন? ও ঠিক, ওই কাঠের নকশা করা বাঁশিটা আজ বাড়িতে ওর আর ওর পরিবারের বিপদ ঘটালো। এরপর কিঞ্জল আস্তে আস্তে বলতে শুরু করলো আমাকে ওরা চার বন্ধু বাঁকুড়ায় যাওয়ার পর কি কি করেছিল, আর প্রসাদ ওই বাঁশিটার খোঁজ পেলই বা কি করে। সময়টা ছিল অগাস্ট মাস, পুজোর ঠিক 1 মাস আগে। অগাস্ট মাসের শুরুতে একটা রবিবার দিন, হ্যাঁ, রবিবার দিন সন্ধ্যাবেলা আমার বাড়ির বৈঠকখানায় বসে গরম গরম চা আর আলুর চপ খেতে খেতে আমি, প্রসাদ, মোহন, সরোজ আর আমরা 4 বন্ধু মিলে আড্ডা দিচ্ছিলাম। আড্ডা দিতে দিতে হঠাৎ প্রসাদ বলে উঠল, এই অনেক দিন তো হয়ে গেল আমরা 4 বন্ধু কোথাও ঘুরতে যাইনি। এই চল না, 4 বন্ধু মিলে এই পুজোর আগে কোথাও থেকে একটা ঘুরে আসা যাক। আমি প্রসাদের এই কথা শুনে বলি, হ্যাঁ ঠিকই বলেছিস, আমরা 4 জন অনেক দিন কোথাও ঘুরতে যাইনি। কত দিন হয়ে গেল বলতো। আর এই বিয়ে করে সংসার করে তার পেছনে খাটতে খাটতে আর বউয়ের দিন রাত গঞ্জনা শুনতে শুনতে জীবনটা একেবারে একঘেয়ে হয়ে উঠেছে। কোথাও ঘুরতে গেলে কিন্তু বেশ হয়। হ্যাঁ চল, আমরা 4 জন ঘুরে আসি পুজোর আগে, চল। আমাদের মধ্যে থেকে তখন মোহন বলে ওঠে,
তোরা দুজন যে কোথাও ঘুরতে যাব করছিস, কিন্তু কোথায় যাবি ঠিক করেছিস কিছু? প্রসাদ বলে ওঠে। বাঁকুড়ায় যাবি? বাঁকুড়ায় গেলে বেশ শুশুনিয়া পাহাড়ে ঘোরা হয়ে যাবে। আর আমি আমার এক আত্মীয়র মুখে শুনেছি যে ওই বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের কাছাকাছি অনেক সুন্দর সুন্দর ঝর্ণা আছে। ওইখানে একটা ভালো ছবির শুটিংও হয়েছিল রে। প্রসাদের মুখে আমরা বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের কথা শুনে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। আর 1-2 সপ্তাহের মধ্যে আমরা 4 বন্ধু মিলে ট্রেনে টিকিট কেটে বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা দিই। আর ওইখানে পৌঁছে সরোজের শ্বশুর বাড়ির দিকে কার এক আত্মীয় সূত্র ধরে একটা ধর্মশালা ভাড়া পেয়ে যাই 6 দিন থাকার জন্য। আমরা যে ধর্মশালাটায় ছিলাম সেটা শুশুনিয়া পাহাড় থেকে অনেক কাছে। ওইখানে গিয়ে আমরা 4 দিন বেশ ভালোভাবে আনন্দ করে ঘুরলাম। 5 দিনের মাথায় আমরা বাঁকুড়ার খাতড়ায় পোড়ো পাহাড়ে ঘুরতে যাই। ওই পোড়ো পাহাড়টা ছিল শুশুনিয়া পাহাড় থেকে অনেক দূরে, ওই ধরুন 7-8 মাইলের মতো রাস্তা। আমরা যখন বাঁকুড়ার খাতড়ায় পোড়ো পাহাড়ের দিকে পৌঁছাই তখন বেলা 2টো বাজে। হ্যাঁ, চারিদিকে সূর্যের আলো ফেটে পড়েছে। এরপর আমরা পাহাড়ি ঝোপ, জঙ্গল এসব সরিয়ে আস্তে আস্তে পোড়ো পাহাড়ের দিকে উঠতে থাকি। আর উঠতে উঠতে দেখি ওইখানে অনেক অনেক ছোট বড় নানা ধরনের পাহাড়ের গুহা। এরপর আমরা পাহাড়ি জঙ্গল ভেদ করে গুহাগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। হঠাৎ আমাদের সামনে ছেঁড়া জামা কাপড় পরা আর মুখ ভর্তি দাড়ি গোঁফ নিয়ে একটা কালো মতো লোক সামনে এসে দাঁড়ালো। তারপর হাসতে হাসতে হাততালি দিতে দিতে কিরকম ভিখারির মতো লোকটা আমাদের সামনে একেবারে তাকিয়ে ঘর ঘরে গলায় বলল, এই এখান দিয়ে চলে যা তাড়াতাড়ি, এই জায়গাটা ভালো নয়, এই জায়গাটা অভিশপ্ত। ভিখারির মতো লোকটার কথা শুনে আমরা সবাই হো হো করে হেসে উঠি আর তাকে পাগল সম্বন্ধ করে পাত্তা না দিয়ে আবার পুরো পাহাড়ি জঙ্গলের পথে হাঁটা শুরু করি। এরপর আমরা অনেকটা পথ হাঁটার পর 4 জন ক্লান্ত হয়ে পড়ি আর একটা বিরাট বড় গুহার সামনে এসে দাঁড়াই। ওই গুহাটার সামনে আমরা দাঁড়াতেই প্রসাদ গুহাটার দিকে তাকায় আর বলে, এই অনেকক্ষণ ধরে তো হাঁটছি, আরে আমরা এতটা পথ যখন এসেই পড়েছি, একবার চল না ওই গুহার ভিতরটায় ঢুকে দেখি, মানে গুহার ভিতরটা কেমন। প্রসাদের কথা শুনে সরোজ বলে ওঠে, না 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 না, গুহার ভিতর ঢোকার কোনো দরকার নেই, বাইরে থেকে দেখাই ভালো। সরোজের কথা শুনে প্রসাদ মুখ বেঁকিয়ে প্রশ্ন করে, গুহার ভিতর ঢুকলে কোন মহাভারতটা অশুদ্ধ হয়ে যাবে বলতো? গুহার ভিতর কি আছে যাতে তুই এখন গুহার ভিতরে ঢুকতে ভয় পাচ্ছিস? সরোজ ভয়ে ভয়ে গুহার চারিদিকটা তাকিয়ে নিয়ে তারপর বলে, আরে আমি লোকে মুখে শুনেছি এইসব পাহাড়ি জঙ্গলে গুহার ভিতর নাকি সাপ খোপ আর তেনাদের বাস আছে নাকি। সরোজের মুখে প্রসাদ এই কথা শুনে হো হো করে হেসে ওঠে আর তারপর বলে, ওফ, এই তোরা ওই লোকের মুখে কি শুনলি? আরে বাদ দে তো এইসব কথা। তোরা আমার সঙ্গে গুহার ভিতরে যাবি? ঠিক আছে, যাবি না তো? তাহলে আমি একাই যাচ্ছি। সরোজ তখন বলল, না আমি যাব না, তোরা যা, আমি বাইরে থাকবো। এরপর আমরা সরোজকে বাইরে রেখে 3 জনে গুহার ভিতরে ঢুকি। তখন সরোজের কথা শুনে পোড়ো পাহাড়ের গুহায় না ঢুকলেই ভালো ছিল, তাহলে আজ আর প্রসাদের এরকম অবস্থা হতো না। আমরা 3 জন গুহার ভিতরটা ঢুকে অনেকটা পথ যেতেই দেখি গুহার চারিদিকটা ঘুটঘুটে অন্ধকার, আর গুহার ভিতরে যত রাজ্যের বাদুড়, চামচিকে এসবের আড্ডা। এছাড়া আরো একটা গুহার ভিতর একটা জিনিস দেখে আমাদের 3 জনের পিলে চমকে ওঠে। সেটা হলো মানুষের কঙ্কাল। গুহার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানুষের কঙ্কালের হাড় গোড় আর মাথার খুলি। এছাড়া গুহাটার ভিতর থেকে একটা পচা আঁশটানি গন্ধ ছাড়ছিল।
মোহন এই সব দৃশ্য দেখে কাঁপা কাঁপা গলায় বলল, এখান দিয়ে তাড়াতাড়ি 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 চল চল চল, আমার খুব ভয় করছে আমার খুব। আমারও তখন গুহার ভিতরে ওই সব দৃশ্য দেখে গাটা ছমছম করছিল, তারপর শরীরটা খারাপও লাগছিল। তখন আমি এক মুহূর্তের জন্য দেরি না করে প্রসাদকে বলি, এই 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 অনেক হয়েছে, অনেক হয়েছে তোর গুহা দেখা, চল চল এখান থেকে। এই বলে আমরা তিনজন গুহার বাইরে যেই বেরিয়ে আসতে যাব, হঠাৎ প্রসাদ বলে ওঠে, এই তোরা দাঁড়া। আমি তখন প্রসাদের কথা শুনে বলি, কেন, কি হয়েছে, কি জন্য? প্রসাদ তখন গুহার ভিতরে একটা ছোট খাঁজের দিকে আঙুল দেখায় আর বলে, ওই খাঁজের ভেতর ওই ওই লম্বা মতো ওইটা কি রে? আমি তখন প্রসাদের কথা শুনে গুহার ভিতর সেই ছোট খাঁজটার দিকে এগিয়ে যাই আর দেখি ওই খাঁজের ভিতর একটা সুন্দর কাঠের নকশা করা বাঁশি পড়ে রয়েছে, আর বাঁশিটার গায়ে এমন কারুকার্য করা, নকশা করা, যে দেখবে তার দৃষ্টি আকর্ষণ করবেই। আমি তখন প্রসাদকে বলি, ওটা বাঁশি, ভালো করে তাকিয়ে দেখ। প্রসাদ তখন আমার কথা শুনে সঙ্গে সঙ্গে খাঁজের ভিতর থেকে বাঁশিটা তুলে নেয় ওর হাতে, আর হাতে নিয়ে ওটার দিকে তাকিয়ে বলে, বাহ, কি সুন্দর দেখতে! এই কাঠের নকশা করা বাঁশিটা আমি ভাবছি আমি সঙ্গে করে বাড়িতে নিয়ে যাব আর আমার ঘরে সাজিয়ে রেখে দেবো। এত সুন্দর বাঁশিটা এইখানে মানাচ্ছে না। প্রসাদের এই কথা শুনে আমি ধমকের সুরে বলে উঠি, এই তুই ওই বাঁশিটা এখানে রেখে যা, এইসব পরিত্যক্ত জিনিস বাড়ি নিয়ে যাওয়ার কোনো দরকারই নেই। কার না কার বাঁশি, ঠিক ঠিকানা নেই, আর সব থেকে বড় কথা হলো এর মধ্যে কি না কি আছে। তখন তো আমার কোনো কথাই প্রসাদ শুনল না, তার কানেই ঢুকলো না আমার কোনো কথা। শত বারণ করার সত্ত্বেও প্রসাদ বাঁশিটা হাতে করে নিয়ে গুহার ভিতর থেকে বেরিয়ে আসে আর আমাদের সঙ্গে ধর্মশালার উদ্দেশ্যে রওনা দেয়। সন্ধ্যাবেলায় ধর্মশালায় ফেরার পর থেকে প্রসাদের মধ্যে একটা অদ্ভুত ধরনের পরিবর্তন আসে। সেটা হলো, ধর্মশালায় ফেরার পর থেকেই ওই কাঠের নকশা করা বাঁশিটা নিয়ে পড়েই আছে আর এক মনে ওর দিকে তাকিয়ে আছে। আমরা যে এই দিকে তিন বন্ধু মিলে চা খাচ্ছি আর গল্প করছি, সেই দিকে কোনো ভ্রুক্ষেপই নেই ওর। এক মনে কাঠের নকশা করা বাঁশিটার দিকে তাকিয়ে বসে রয়েছে। হঠাৎ মাঝরাতে একটা সুরেলা মিষ্টি আওয়াজে আমাদের ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যেতেই দেখি প্রসাদ ওর বিছানায় বসে এক মনে বাঁশি বাজাচ্ছে। মাঝরাতে প্রসাদকে ওইভাবে বাঁশি বাজাতে দেখে আমি ওর কাছে গিয়ে জিজ্ঞাসা করি, এই তুই মাঝরাতে পাগলের মতো বাঁশি বাজাচ্ছিস কেন রে? ঘুমাবি না? আমার এই কথা শুনে প্রসাদ পাগলের মতো হিহি করে হেসে ওঠে, তারপর ফিস করে আমার দিকে তাকিয়ে বলে, জানিস কিঞ্জল, আমাকে এই বাঁশিটার ভিতর থেকে কে যেন ডাকছিল আর বলছিল আমার কাছে আয়। মাঝরাতে প্রসাদের এই কথা শুনে আমাদের তিনজনের মাথায় আগুন ধরে যায়। আমি তখন চিৎকার করে বলি, এই মাঝরাতে এরকম ন্যাকামো না করে ঘুমাতো দেখি। এই বলে আমরা যে যার বিছানায় এসে ঘুমিয়ে পড়ি, ওর কথায় কোনো পাত্তাই দিই না। পরদিন সকাল হতেই তো আমরা ট্রেন ধরে যে যার বাড়ি ফিরে আসি। তারপর কিঞ্জলের মুখে আমি সব ঘটনা শুনে জগদীশবাবু আর তার পরিবারকে বলি। আমার মনে হয় কাঠের নকশা করা বাঁশিটার মধ্যে এমন অতৃপ্ত আত্মা বা কোনো কিছু বন্দি করা আছে যা আপনার ছেলের সংসারে ভাঙন ধরাচ্ছে।
আর আপনার বড় ছেলে আর বড় বৌমাকে অকাল মৃত্যুর পথে ঠেলে দিয়েছে। ওই কাঠের নকশা করা অভিশপ্ত বাঁশিটাকে ওর কাছ থেকে আর এই বাড়ি থেকে দ্রুত সরিয়ে না ফেললে আপনার সংসারে আরো বড় সর্বনাশ নেমে আসবে জগদীশবাবু। আমার মুখে এই কথা শুনে জগদীশবাবুর স্ত্রী অলকা দেবী কাঁদতে কাঁদতে বললেন, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আপনার দুটো পায়ে পড়ে যাবে। আপনি আপনি যত তাড়াতাড়ি সম্ভব ওই অভিশপ্ত বাঁশিটার হাত থেকে আমার ছেলেটাকে রক্ষা করুন। আপনি ওই ওই অভিশপ্ত বাঁশির হাত থেকে আমার ছেলেটাকে আর আমার সংসারটাকে রক্ষা করুন ঠাকুর মশাই। অলকা দেবীর কথা শুনে আমি বললাম, আপনি চিন্তা করবেন না মা, আমি ব্যবস্থা করছি। তার আগে আপনাদের একটা কাজ করতে হবে। আমার কথা শুনে জগদীশবাবু বলে উঠলেন, কি ঠাকুরমশাই? আমি আজ সকালে প্রসাদের ঘরে গিয়ে দেখলাম প্রসাদের ঘরের সমস্ত জানলা দরজা বন্ধ। ওর ঘরে কোনো একটা জানলা খোলা রাখা যাবে কি কোনোভাবে আজ রাতের জন্য? তাহলে আমি দেখতাম আজ রাতে ঘরে ও ওই বাঁশিটাকে নিয়ে কি করে। আমার কথা শুনে জগদীশবাবু চিন্তিত মুখে বললেন, এই রে, ও তো আমাদের কাউকে ওর ঘরের ভিতর ঢুকতেই দিচ্ছে না গত 4 মাস ধরে। শুধু অলকা ঘরের বাইরে থেকে হাত বাড়িয়ে খাবার দিচ্ছে, আর ও দরজা অল্প ফাঁক করে ওর মায়ের হাত থেকে খাবারটা নিয়ে নিচ্ছে, ব্যাস। ঠিক আছে, তবুও আমি দেখছি কিছু ব্যবস্থা করা যায় কিনা। রাতে ভরপেট খাওয়া দাওয়ার পর বারান্দায় মোড়ার উপর বসে পান চিবুচ্ছিল। তখন জগদীশবাবু আমার পাশে বসে একটা সিগারেট জ্বালিয়ে নিয়ে বললেন, ঠাকুরমশাই, আপনার কথা মতো আমি প্রসাদের ঘরের পিছনের জানলার একটা পাল্লার 2-3টে নাট বল্টু খুলে দিয়েছি। এবার আপনি সরাসরি জানলা ফাঁক করে ওর ঘরের ভিতরটা দেখতে পাবেন। আমি জগদীশবাবুর কথা শুনে বললাম, বেশ, তাহলে আজ রাতে দেখা যাবে আর জানা যাবে ওই বাঁশিটা সত্যি কি অভিশপ্ত নাকি অভিশপ্ত নয়। এরপর জগদীশবাবু আমাকে বললেন, ঠাকুরমশাই, বলছি আমি কি আজ রাতে আপনার সঙ্গে থাকতে পারি? আমি তখন ওর কথায় সম্মতি জানাই। এরপর রাত 11:30 বাজলে বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে আমি আর জগদীশবাবু চুপিসারে গিয়ে বাড়ির পিছনে প্রসাদের ঘরে জানলার সামনে দাঁড়াই। আর আমি অল্প জানলা ফাঁক করে দেখি প্রসাদ বিছানার ওপর বসে এক মনে কাঠের নকশা করা বাঁশিটা হাতে তুলে নিয়ে দেখছে। এরপর ঘড়িতে 12টা বাজার সঙ্গে সঙ্গে প্রসাদ তার হাতে ধরা সেই বাঁশিটা আপন মনে বাজাতে শুরু করে। বেশ 5-10 মিনিট ধরে বাজানোর পরে প্রসাদ বাঁশি বাজানো থামিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা সাদা মতো অবয়ব বাঁশিটার ভেতর থেকে বেরিয়ে আসে আর প্রসাদের সামনে দাঁড়ায়। তারপর আস্তে আস্তে সেই অবয়বটা একটা মহিলার রূপ নেয়। সেই মহিলার রূপ দেখে আমার আর জগদীশবাবুর ভয়ে পিলে চমকে ওঠে। আমরা দেখি প্রসাদের বিছানার সামনে যেই মহিলা দাঁড়িয়ে আছে তার চেহারা রোগা, বয়স 30-32, পরনে কালো কাপড়, কপালে লাল গোল বড় সিঁদুরের টিপ, গায়ের রং শ্যামবর্ণ, মুখে হিংস্র কিন্তু মধুর হাসি। মহিলাটির মুখ দেখা মাত্র জগদীশবাবু চমকে বলে ওঠেন আমার কানের সামনে, এ কি? এ আমি কাকে দেখছি? এ যে রুদ্রাণী। আমি জগদীশবাবুর মুখ থেকে এই নাম শোনা মাত্র বলে উঠি, রুদ্রাণী? রুদ্রাণী কে জগদীশবাবু?
আমার প্রশ্ন শুনে জগদীশ বাবু বলেন, পরে বলছি, একটু দাঁড়ান। আমি একটু রুদ্রাণীর কাণ্ড কারখানা আর আমার ছেলের সঙ্গে কি কথা বলে দেখে নি, তারপর আমি সব বলছি আপনাকে ঠাকুরমশাই। এরপর আমরা দুজন জানালার ফাঁক দিয়ে রুদ্রাণীর মুখ থেকে যা শুনলাম তাতে আমাদের দুজনের হৃৎপিণ্ড 4 গুণ কেঁপে গেল। রুদ্রাণী প্রসাদের দিকে গোল গোল চোখ করে তাকিয়ে বলছে, আমি প্রথমে তোর দাদা আর বৌদিকে মেরেছি, এবার তোর বাবা মায়ের পালা, আর এরপরেই শেষে তুই আর তোর বউ। মনে রাখিস, তোর বাবা আমাকে আর আমার বাবাকে যে অপমান করেছে তার প্রতিশোধ নিতে আমি ফিরে এসেছি। তোদের পুরো পরিবারকে ধ্বংস করে তবেই আমরা শান্ত হব। রুদ্রাণীর কথাগুলো শুনে জগদীশবাবু ভয়ে কাঁপতে থাকেন আর আমাকে বলেন, ঠাকুরমশাই, আপনি আমার পরিবারকে ওই ডাইনিটার হাত থেকে বাঁচান ঠাকুরমশাই, ও যে আমার পরিবারকে শেষ করে দেবে। এরপর আমরা যা দেখলাম, ওই রুদ্রাণী তার কথাগুলো শেষ করে আবার আস্তে আস্তে সাদা মতো অবয়বে পরিণত হয়, ধোঁয়ার মতো কুণ্ডলি পাকিয়ে বাঁশিটার মধ্যে ঢুকে যায়। রুদ্রাণী যে প্রসাদের সামনে দাঁড়িয়ে এতগুলো কথা বলছিল, প্রসাদ যেন পাথরের মূর্তির মতো বসে আছে চুপচাপ আর কথাগুলো শুনছে। দেখে মনে হচ্ছিল যেন রুদ্রাণী ওকে ওর মায়া জালে বশ করেছে। এরপর আমরা দুজনে ঘরে ফিরে আসি। তারপর জগদীশবাবু আমার ঘরে বসে রুদ্রাণীর কথা বলতে শুরু করেন। ঠাকুরমশাই, আজ আপনি যে মেয়েটাকে প্রসাদের সামনে দাঁড়িয়ে থাকতে দেখলেন, ওর নাম রুদ্রাণী রায়। এই আমাদের বাড়ির 2-4টে বাড়ির পরপরই ওর বাড়ি। এক কথায় বলা যায় প্রতিবেশী আমাদের। রুদ্রাণী মেয়েটা খুব ছোটবেলা থেকেই আমাদের বাড়ি আসতো, আর সেই জন্যে আমার স্ত্রী অলকা ওকে মেয়ের মতোই ভালোবাসত, আর বাড়িতে যা যা রান্না হতো তাই ওকে খেতেও দিত। কিন্তু রুদ্রাণী আমার বাড়িতে আসতো ঠিকই, কিন্তু সত্যি কথা বলতে কি, আমি আর আমার বড় ছেলে বিকাশ ওকে একদম পছন্দ করতাম না। কারণ ওর বাবা একজন বড় পিশাচ সিদ্ধ তন্ত্র সাধক ছিলেন। শ্মশানে গিয়ে মরার ওপর বসে তন্ত্র সাধনা করতেন তিনি। রুদ্রাণীর বাবার নাম ছিল কমলেশ্বর রায়। গ্রামের লোকেরা রুদ্রাণীর বাবাকে কমলতান্ত্রিক বলে ডাকত। এরপর যত দিন যায় আস্তে আস্তে রুদ্রাণী বড় হয়। বড় হওয়ার পর একদিন হঠাৎ ওর বাবা কমলেশ্বর আমাদের বাড়িতে আসে, রুদ্রাণী আর আমার বড় ছেলে বিকাশের বিয়ের প্রস্তাব নিয়ে। দেখুন, আমার স্ত্রী বিয়েতে রাজি থাকলেও আমি আর আমার বড় ছেলে কিন্তু এই বিয়েতে একদম রাজি ছিলাম না। উল্টে আমরা দুজন কমলেশ্বরকে আর রুদ্রাণীকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিই। আর আমার এই অপমান সহ্য করতে না পেরে রুদ্রাণী বাড়িতে এসে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। মেয়ের এই মৃত্যু যন্ত্রণা সহ্য করতে না পেরে কমলেশ্বর পরদিন সকালে আমাদের বাড়িতে এসে হাজির হয়। আমার আর আমার পরিবারের দিকে আঙুল দেখিয়ে জোরে চিৎকার করে বলে যায় আমাদের পরিবারের উদ্দেশ্যে, তোরা আমার মেয়ে রুদ্রাণীর মৃত্যুর জন্য দায়ী। আমি অভিশাপ দিচ্ছি, খুব শীঘ্রই তোর পরিবার ধ্বংস হবে। তোরা কেউ বাঁচবি না, তোরা কেউ না। এই কথা বলে রুদ্রাণীর বাবা সেই দিনই এই গ্রাম ছেড়ে চলে যায়। তারপর প্রায় 7 বছর হয়ে গেল কমলেশ্বর এই গৌরীপুর গ্রাম ছেড়ে চলে গেছে। রুদ্রাণীর কথা শেষ হওয়া মাত্র জগদীশবাবু এবার একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলেন, ঠাকুরমশাই, আমারই ভুল। এখন মনে হচ্ছে
রুদ্রাণীর সঙ্গে বিকাশের বিয়েটা দিলে হয়তো ভালোই হতো, তাহলে আজ আর আমার পরিবারের এই সর্বনাশ নেমে আসতো না। এরপর আমি জগদীশবাবুকে বলি, আমি কাল রাতে একটা যজ্ঞ করব বাড়িতে, আর ওই বাঁশিটা আমার কাল খুব দরকার। আপনি কাল যেভাবেই হোক আমাকে ওই বাঁশিটা যজ্ঞের আসরে এনে দেবেন। আর হ্যাঁ, একটা কথা, কাল যজ্ঞের আসরে যেন প্রসাদের 3 বন্ধু হাজির থাকে, যারা ওর সঙ্গে বাঁকুড়ায় বেড়াতে গিয়েছিল। আমার মুখে প্রসাদের 3 বন্ধুর যজ্ঞের আসরে হাজির থাকার কথা শুনে জগদীশবাবু বললেন, কেন ঠাকুরমশাই, ওদের কেন ডাকছেন? আমি তখন জগদীশবাবুকে বললাম, দরকার আছে তাই বলছি। ওই 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 বাঁশিটা আমাকে দিয়ে দাও। আমি ওই বাঁশিটা ছাড়া বাঁচবো না, ওটা আমার প্রাণ। বন্ধ ঘরের ভিতর থেকে প্রসাদের আকুল চিৎকার শুনে জগদীশবাবু যজ্ঞের আসরে বসে আমাকে ভয়ার্ত গলায় বললেন, ঠাকুরমশাই, ঠাকুরমশাই দেখতে পাচ্ছেন প্রসাদকে? ওই বাঁশিটা কেমন বশ করেছে ওকে। ওই বাঁশিটা হাতে না পেয়ে কেমন পাগলামি করছে। আমি তখন যজ্ঞের আসর সাজাতে সাজাতে বলি, হ্যাঁ, সবই আমি দেখতে পাচ্ছি। এরপর আস্তে আস্তে আমি যজ্ঞের আসর সাজিয়ে বাঁশিটা যজ্ঞের বেদির সামনে রেখে যজ্ঞ শুরু করি। ইতিমধ্যেই প্রসাদের 3 বন্ধু হাজির হয়, কিঞ্জল, মোহন আর সরোজ। প্রসাদের বাড়ির উঠোনে যজ্ঞ দেখতে দেখতে মোহন বেশ বিরক্তি ভরা মুখেই প্রশ্ন করে, আচ্ছা ঠাকুরমশাই, আমাদের এখানে ডাকার মানে কি? জগদীশবাবু মোহনের প্রশ্নের কোনো জবাব দেন না, উল্টে চুপ করে থাকে। যজ্ঞ বেশ অনেকক্ষণ ধরে চলার পর আমি ওই কাঠের নকশা করা বাঁশিটা হাতে তুলে নিই। তারপর আমার গুরুর দেওয়া মন্ত্র উচ্চারণ করতে করতে ওই বাঁশিটার গায়ে মন্ত্রপ্রুত জল ছেটাতে থাকি। বেশ অনেকক্ষণ ধরে এই কার্য চলার পর ওই অভিশপ্ত বাঁশিটার ভিতর থেকে ধোঁয়ার মতো কুণ্ডলি পাকিয়ে একটা সাদা মতো অবয়ব বেরিয়ে আসে। তারপর আস্তে আস্তে সেই অবয়বটা একটা মানুষের রূপ ধারণ করতেই ঘরের ভিতর থেকে প্রসাদ ওই রুদ্রাণীকে দেখেই চিৎকার করে বলে ওঠে, তুমি এসেছো? এরা তোমার থেকে আমাকে আলাদা করে রেখেছে। তুমি আমাকে এদের হাত থেকে বাঁচাও রুদ্রাণী। আমরা সবাই দেখলাম প্রসাদের এই কথা শুনে রুদ্রাণী কেমন যেন চুপ করে ঝিমিয়ে রয়েছে। আগের দিনের মতো আর রুদ্র মূর্তি ধারণ করেনি। এরপর আমি প্রসাদের কোনো কথায় কান না দিয়ে আস্তে আস্তে মন্ত্র পড়তে পড়তে রুদ্রাণীকে কিছু কিছু প্রশ্ন করতে শুরু করি। আচ্ছা রুদ্রাণী, তোমার মৃত্যুর পর তোমার অতৃপ্ত আত্মা এই কাঠের নকশা করা বাঁশিটার মধ্যে কে বন্দি করে রেখেছে? রুদ্রাণী তখন আমার প্রশ্নে ঝিমিয়ে ঝিমিয়ে উত্তর দেয়, আমার বাবা কমলেশ্বর। আচ্ছা রুদ্রাণী, প্রসাদ তো এই অভিশপ্ত বাঁশিটা বাঁকুড়ার খাতড়ায় পোড়া পাহাড়ের একটা গুহার ভিতর থেকে পেয়েছে, তাই না? বেশ কিছুক্ষণ নীরবতার পর রুদ্রাণী বলে ওঠে একটা অদ্ভুত কথা, যা আমার আর জগদীশ বাবুর পরিবারের হৃদয় একেবারে কাঁপিয়ে দেয়। হ্যাঁ, কিন্তু ওই বাঁশিটা আগে থেকে ওই গুহার ভিতর রাখা ছিল না। ওটা কোনো পরিত্যক্ত পুরনো বাঁশি নয়। ওটা ষড়যন্ত্র করে ওখানে রাখা হয়েছিল, কারণ প্রসাদ ওই বাঁশিটা দেখলেই ধরবে আর বাড়িতে নিয়ে যাবে। ওই বাঁশি বাড়িতে নিয়ে এলেই যে সর্বনাশ হবে।
এই খবর সে আগে থেকেই জানত, তাই তো বুদ্ধি করে সে ওই বাঁশিটা গুহার ভিতর রেখেছিল। রুদ্রাণীর মুখ থেকে এই কথা শুনে আমি উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করি, এই জঘন্যতম কাজ কে করেছে রুদ্রাণী? বলো বলো তুমি। এরপর রুদ্রাণী বলতে শুরু করলো, আমি মারা গেছি 7 বছর হলো। আমি মারা যাওয়ার পর আমাকে না পুড়িয়ে আমার বাবার আগে দুঃখে আমার মরদেহটাকে নিয়ে এই গ্রাম ছেড়ে অনেক অনেক দূরের গ্রামে চলে যান। সেই গ্রামের নাম হলো হিজলপুর গ্রাম। সেই গ্রামের শ্মশানে আমার পচা মরদেহর ওপর বসে বাবা আবার নতুন করে তন্ত্র সাধনা শুরু করে। মনে মনে ঠিক করে জগদীশ কাকাবাবুর এই অপমানের বদলা তিনি নেবেন। বাবা 5 বছর ধরে কঠিন থেকে কঠিনতর তন্ত্র সাধনা করার পর আমার আত্মাকে ওই বাঁশিটার মধ্যে বন্দি করে। ইতিমধ্যেই আমার বাবার কাছে প্রসাদের বন্ধু মোহন যাতায়াত করত, কারণ মোহন বাবার শিষ্য ছিল। ও বাবার কাছে তন্ত্র সাধনা শিখত, আর বাবা ভালো করেই জানত মোহন প্রসাদের ছোটবেলা থেকেই ভালো বন্ধু। এরপর আমার বাবা, যাতে জগদীশ কাকাবাবুর পরিবার ধ্বংস হয়, তাই ওই বাঁশিটার মধ্যেই আমার আত্মাকে বন্দি করে মোহনের হাতে তুলে দেয় আর বলে, এই বাঁশি যাতে জগদীশ বাবুর বাড়ি অবধি পৌঁছয়, এই দায়িত্ব তোর। বাবার এই প্রস্তাব শুনে আর সামান্য কয়েকটা টাকার লোভে ওই মোহন বাবার সঙ্গে হাত মেলায় এই জঘন্যতম কাজটা করতে। এরপর যখন ওরা বাঁকুড়ার খাতড়ায় ওই পোড়া পাহাড়ের গুহার ভিতরে ঢোকে, মোহন প্রসাদ আর কিঞ্জলের চোখের আড়ালে ওই বাঁশিটা গুহার ওই ছোট্ট খাঁচের ভিতর রাখে, যাতে প্রসাদের চোখে পড়ে। আর প্রসাদ এরপরেই গুহা থেকে বেরোনোর সময় গুহার ওই খাঁচের ভেতর বাঁশিটায় চোখ পড়তেই বাঁশিটাকে নিয়ে বাড়ি যাওয়ার বায়না ধরে। কিন্তু কিঞ্জল প্রসাদকে শতবার বারণ করার চেষ্টা করে, তা সত্ত্বেও প্রসাদ কিঞ্জলের কোনো কথাতে কানই দেয় না। ওই অভিশপ্ত বাঁশিটা বাড়িতে নিয়ে আসে। বাড়িতে বাঁশিটা ঢোকার পর থেকেই এদিকে শুরু হয় সর্বনাশ। আমার বাবা এতদিন ধরে হিজলপুর গ্রামে শ্মশানে আমার মরদেহর ওপর বসে ওইখান দিয়েই তার কঠিন তন্ত্র সাধনার দ্বারা ওই বাঁশিটার মধ্যে আমার বন্দি আত্মাটাকে পরিচালনা করত, আর জগদীশ বাবুর সংসারের সর্বনাশ করত। রুদ্রাণীর মুখে তার বাবার মোহনের এই কাণ্ড কারখানা শুনি আমরা অবাক হয়ে যাই। এরপর আমি আবার রুদ্রাণীকে প্রশ্ন করি, আচ্ছা রুদ্রাণী, তোমার আত্মাকে আমি কি করে মুক্তি দেব, সেই পথ আমাকে বলে দাও। রুদ্রাণী তখন বলে, আমাকে আবার মন্ত্র পড়ে যেমন ডেকে এনেছিলেন, পুনরায় মন্ত্র পড়ে আমাকে আবার ওই বাঁশির ভিতর বন্দি করে দিন। ওই যজ্ঞের আগুনের মধ্যে ওই বাঁশিটাকে নিয়ে ফেলে দিন। আর কাল সকালে আপনি হিজলপুর গ্রামে শ্মশানে গিয়ে শ্মশানের দক্ষিণ দিকে একটা অশ্বত্থ গাছ দেখতে পাবেন। সেই গাছের তলায় আপনি আরো একটা আস্ত কঙ্কাল দেখতে পাবেন। না না, ওই কঙ্কালটাকে আপনাকে পুড়িয়ে দিতেই হবে। হ্যাঁ, যদি নাও পোড়াতে পারেন, ওটাকে গঙ্গা জলে ভাসিয়ে দেবেন, তাহলেও হবে। তবেই যে আমার আত্মার
চিরদিনের মতো মুক্তি ঘটবে, আর প্রসাদও সুস্থ হয়ে যাবে। এরপর আমি রুদ্রাণীর কথা অনুযায়ী পুনরায় মন্ত্র পড়ে রুদ্রাণীর অতৃপ্ত আত্মা মাসের ভিতর বন্দি করি। তারপর আগুনের মধ্যে ফেলে দিতেই দেখি আগুনের ভিতর বাঁশিটা পোড়ার সঙ্গে সঙ্গে ওর ভিতর থেকে কালো ধোঁয়ার মতো অবয়ব কুণ্ডলি পাকিয়ে আকাশে মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘরের ভিতর একটা ধপ করে আওয়াজ হতে আমরা সকলে ওই দিকে ছুটে যাই, আর দেখি প্রসাদ অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপর প্রসাদকে মাটি থেকে তুলে বিছানায় শুইয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে সেবা শুশ্রূষা করার পর প্রসাদের জ্ঞান ফেরে, কিন্তু প্রসাদ কোনো কথা বলে না, চুপ করে শুয়ে থাকে। এই ঘটনার পর আমি কিঞ্জল আর সরোজকে বাড়ির ভেতর দেখতে পেলেও মোহনকে বাড়ির কোথাও দেখতে পেলাম না। আমি তখন মনে মনে হাসলাম, বেচারা মোহন লজ্জায় পালিয়েছে। পরদিন সকালবেলা আমি আর জগদীশবাবু বাড়ি থেকে বেরিয়ে হেজলপুর শ্মশানের উদ্দেশ্যে বেরোতে যাব। তখন কিঞ্জল ছুটতে ছুটতে জগদীশবাবুর বাড়ি ঢুকতেই জগদীশবাবু কিঞ্জলের উদ্বিগ্ন মুখ দেখে জিজ্ঞাসা করলেন, এই কি হয়েছে কিঞ্জল? তুই এইভাবে ছুটতে ছুটতে আমাদের বাড়ি এলি যে? কি হয়েছে তোর? বাড়ি সবাই ঠিক আছে তো? জগদীশবাবুর প্রশ্ন শুনে কিঞ্জল জবাব দেয়, হ্যাঁ কাকা বাবু, আমাদের বাড়ির সবাই ঠিক আছে, কিন্তু জগদীশবাবু কিঞ্জলের মুখে কিন্তু শুনে জিজ্ঞাসা করেন, কিন্তু কিন্তু কি? কিঞ্জল তখন ভয়ার্ত গলায় বলল, কাল রাতে মোহন যখন আপনাদের বাড়ি থেকে ওর বাড়িতে ফিরছিল, তখন কে বা কারা যেন মোহনকে খুন করে আমাদের পাড়ার 3 রাস্তার মোড়ে ফেলে রেখে দিয়ে গেছে। আর যে বা যারা মোহনকে খুন করেছে, মোহনের দেহ থেকে মাথাটা পুরো কে যেন আলাদা করে কেটে দিয়েছে। সে কি ভয়ঙ্কর দৃশ্য কাকাবাবু, আপনার দেখলেই গা শিউড়ে উঠবে। কিঞ্জলের মুখে মোহনের মৃত্যুর খবর শুনে আমাদের দুজনের বুঝতে বাকি রইল না মোহনকে কে বা কারা খুন করেছে। এরপর আমরা দুজন হিজলপুর গ্রামে শ্মশানে গিয়ে রুদ্রাণীর কথা অনুযায়ী শ্মশানের দক্ষিণ দিকে যাই, আর দেখি শ্মশানের দক্ষিণ দিকে অশ্বত্থ গাছের নিচে সত্যিকারের একটা আস্ত কঙ্কাল পড়ে আছে, এবং সেটা যে মেয়ের কঙ্কাল তা দেখেই বোঝা যাচ্ছে, কারণ কঙ্কালটার গায়ে এখনো একটা শাড়ি জড়ানো রয়েছে। এরপর আমরা দুজন কঙ্কালটা হিজলপুর গ্রামের শ্মশানে দাহ করে রুদ্রাণীর অস্থি গঙ্গার জলে বিসর্জন দিয়ে বাড়ি ফিরে এসে দেখি জগদীশবাবুর ছোট ছেলে প্রসাদ আগের মতো আবার সুস্থ হয়ে গেছে, আর রঞ্জার সঙ্গে হেসে হেসে কথা বলছে। প্রসাদকে সুস্থ দেখে জগদীশবাবুর বাড়ির সবাই আমাকে অনেক ধন্যবাদ জানায়, আর আমার বাড়ি ফেরার সময় জগদীশবাবু আমাকে প্রণামী হিসেবে তার বাগানের গাছের নানা ধরনের ফল, নতুন ধুতি, পাঞ্জাবি আর গামছা, আর সঙ্গে করে 200 টাকার নোট ইত্যাদি দিয়ে আমাকে বিদায় দেন। আমাকে গৌরীপুর স্টেশন পর্যন্ত ছাড়তেও আসে, আর প্রণাম করে বলেন, ঠাকুরমশাই, আপনি যখন আবার এ পথে আসবেন, আমার বাড়িতে দয়া করে আপনার পায়ের ধুলো দেবেন। এই বলে আমাকে ট্রেনে তুলে দিয়ে একেবারে বিদায় জানান। শুনছিলেন শর্মিষ্ঠা চ্যাটার্জির লেখা গল্প তারানাথ তান্ত্রিক ও বন্দি প্রেতাত্মার কবলে। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন।
এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টসে জানাবেন। প্রতি সপ্তাহে আপনাদের জন্য রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে অনু অডিও ফিল্মস। আজকের গল্পটির সমগ্র কণ্ঠ অভিনয় নির্মাণ করেছে ঋতুরা স্টুডিও। বিভিন্ন চরিত্রে ঋতম, অমিত, সায়ম, জ্যোতির্ময়, অয়ন্তিকা এবং সুরজিতা। সমগ্র গল্পটির আবহ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং কণ্ঠ সম্পাদনা করেছে 62 FPS স্টুডিও। সমগ্র গল্পটির নাট্যরূপ নির্মাণ করেছে দ্য ইঙ্ক পোর্টাল। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন।